সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। যে আমিও ভালো আছি। তোমাদের বরাবর নিয়ে আশা করি তোমরা বই খাতা তথা কলম নিয়ে টিভির সামনে অবস্থান করছো। তাহলে আজকের এই পাঠের জন্য তোমাদের সবাইকে সুস্বাগতম আমাদের এই পাঠশালা। তাহলে চলো আমরা দেরি না করে আমরা আমাদের পাঠে মনোনিবেশ করি তথা আজকের পাঠ পরিচিতিতে আমরা দেখে নিই। খেয়াল করো, পাঠ পরিচিতি হচ্ছে বিষয় গণিত, শ্রেণী ষষ্ঠ, অধ্যায় অষ্টম। তুমি জানো সব কিছুরই একটা হেডিং তথা শিরোনাম থাকে। তো আজকের এই পাঠের শিরোনামটা আমরা দেখে নিচ্ছি। দেখো, পাঠ শিরোনাম হচ্ছে তথ্য ও উপাত্ত। নেক্সট, শিখন ফল, যেটিকে আমরা বলি লার্নিং আউটকাম তথা LOC। এই অধ্যায়ের শেষে তোমরা কি কি শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, প্রয়োগ করতে পারবে ইত্যাদি ইত্যাদি, সেগুলো হচ্ছে শিখন ফল। নাম্বার 1, তথ্য ও উপাত্ত কি তা ব্যাখ্যা করতে পারবে। নাম্বার 2, শ্রেণী ব্যবধান না করে অবিন্যস্ত উপাত্তের গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তুমি যখন বড় ক্লাসে যাবে 8, 9, 10, সেখানে কিন্তু শ্রেণী ব্যবধান নামে একটি শব্দ থাকবে, যেটা তোমাদের ষষ্ঠ শ্রেণীতে নেই। নাম্বার 3, তোমরা লাইন ডায়াগ্রাম তথা রেখাচিত্রটি অঙ্কন করতে পারবে। নাম্বার 4, লাস্ট, অঙ্কিত রেখাচিত্রটি তোমরা বর্ণনা করতে পারবে। এই ছিল তোমাদের শিখন ফল তথা এই অধ্যায় শেষে তোমরা এই বিষয়গুলি সম্পর্কে সুচারুভাবে জানতে পারবে তথা বুঝতে পারবে। তথ্য উপাত্ত কিন্তু পরিসংখ্যানের অন্তর্ভুক্ত, যদিও তোমাদের পাঠ শিরোনাম ছিল তথ্য এবং উপাত্ত। যখন তোমরা নবম দশম শ্রেণীতে যাবে তখন কিন্তু পরিসংখ্যান নামে পরিচিতি লাভ করবে সুপ্রিয় শিক্ষার্থী। তাহলে পরিসংখ্যান তথা তার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আমি বলেছিলাম এগিয়ে যাচ্ছে দেশ, তোমরা কিন্তু পাশাপাশি কি ওয়ার্ডস তথা মেন ওয়ার্ডগুলো ইংলিশ তোমরা জানার চেষ্টা করবে। তাহলে আমরা জেনে নিই পরিসংখ্যান কি। পরিসংখ্যান একটি বিজ্ঞান ভিত্তিক তথা সায়েন্স বেস কৌশল, যার দ্বারা সংখ্যাসূচক তথ্য বা উপাত্ত সংগ্রহ, উপাত্তের উপস্থাপন, উপাত্তের বিশ্লেষণ এবং উপাত্ত সমূহ হতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে। কিসের মাধ্যমে? এই পরিসংখ্যানের মাধ্যমে। তাহলে সংখ্যাসূচক শব্দটি তোমাদের মনে রাখতেই হবে। সংখ্যাসূচক কি জিনিস আমরা নেক্সট দেখব। চলো নেক্সট, তথ্য। আমাদের শিখন ফলে কিন্তু ছিল তথ্য বা উপাত্ত, তোমরা এগুলো জানতে পারবে। তথ্য তথা ইনফরমেশন, আসলে প্রতিনিয়ত সবকিছু কিন্তু তথ্যের উপর নির্ভর করে। দেখো, তথ্য নির্ভর বিশ্বে প্রতিনিয়ত আমরা বিভিন্ন তথ্যের সম্মুখীন হই এবং এর ব্যাপক ব্যবহার দেখতে পাই। প্রতিদিন শিক্ষক অধ্যয়নরত শিক্ষার্থীদের হাজিরা রাখেন, প্রতি পরীক্ষার শেষে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর সংরক্ষণ করেন এবং এর উপর ভিত্তি করে শিক্ষার্থীদের দুর্বলতা যাচাই করেন বা মূল্যায়ন করে তার প্রয়োজনীয় ব্যবস্থা শিক্ষক গ্রহণ করেন। এছাড়া আমরা দৈনিক পত্রিকা, রেডিও, টেলিভিশন ইত্যাদি গণমাধ্যম থেকে আবহাওয়া, খেলাধুলা, বাজার দর ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে থাকি, তোমরা পেয়ে থাকো। যেমন এখন যে সমস্যা চলছে সারা বিশ্বে, এপিডেমিক তথা মহামারী, আমরা প্রতিদিন কিন্তু টিভিতে দেখতে পাই যে করোনা ভাইরাসে কতজন মৃত, কতজন সুস্থ, কতজন আইসোলেশন আছে, কতজন হোম কোয়ারেন্টাইন আছে বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আছে, এই সব কিছুই কিন্তু তোমরা তথ্য পেয়ে থাকো প্রতিদিন ইভেন্টে। সুপ্রিয় শিক্ষার্থী, তথ্য সম্পর্কে তোমরা কিছুটা হলেও জ্ঞান লাভ করতে পেরেছো। চলো নেক্সট, উপাত্ত। উপাত্ত হচ্ছে ডেটা। তোমাদের একটা ইংলিশ শব্দ, যদিও সবাই আমরা বলি আসলে ডাটা, আসলে ডাটা কথাটি ঠিক নয়, তোমরা অবশ্যই সঠিক প্রনাউন্স করবে যে ডেটা। উপাত্ত পরিসংখ্যানে বর্ণিত, সুপ্রিয় শিক্ষার্থী, পরিসংখ্যান কিন্তু চলে আসছে। পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাই হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। যেমন আমি যদি চিন্তা করি, এখানে ছিল আমার 2, আমি যদি এখন a স্কোয়ার তথা 2টা আমি এখানে দিয়ে ফেলি, তখন কিন্তু সেটাকে 2 বলা যাবে না, বলতে হবে a স্কোয়ার। তাহলে এখানকার 2টা এখানে কিন্তু স্কোয়ার নামে পরিচিতি লাভ করছে সুপ্রিয় শিক্ষার্থী। তাহলে যখন আমরা সংখ্যাগুলোকে পরিসংখ্যানের মধ্যে লিপিবদ্ধ করব তখন তা হয়ে যাবে তোমাদের উপাত্ত তথা ডেটা। তবে একটি মাত্র সংখ্যা দ্বারা প্রকাশিত
উপাত্ত কখনোই পরিসংখ্যান হতে পারে না, অবশ্যই সুপ্রিয় শিক্ষার্থী একাধিক হতে হবে। যেমন রনির বয়স যদি বলি 45 বছর, এটি কিন্তু পরিসংখ্যান হবে না, বিকজ এখানে একটি মাত্র উপাত্ত দ্বারা প্রকাশ করা হয়েছে। হাউ মেনি কাইন্ডস অফ ডেটা তথা উপাত্তের প্রকারভেদ আমরা দেখতে পাচ্ছি, দেখো, অর্থাৎ তোমাদের বইতে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ে উপাত্ত 2 প্রকার লিপিবদ্ধ করা আছে। এটা কিন্তু সবগুলাই উপাত্তের উপর ডিপেন্ড করে। নাম্বার 1 বিন্যস্ত উপাত্ত, নাম্বার 2 হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এখন বিন্যস্ত উপাত্তকে চল আমরা শিখে নিই বা জেনে নিই যে উপাত্তগুলো যে কোনো ক্রমে বলতে কি বুঝো তোমরা, যে কোনো ক্রম হচ্ছে হয় ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, ঊর্ধ্বক্রম অধক্রম বা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, ম্যাক্সিমাইজ টু মিনিমাইজ, মিনিমাইজ টু ম্যাক্সিমাইজ। অর্থাৎ যে উপাত্তগুলো যে কোনো ক্রমে সাজানো থাকবে, হয় ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, যে কোনো, এটাকে বলছে যে কোনো ক্রমে, তাদেরকে বলে বিন্যস্ত উপাত্ত। যেমন খেয়াল করো 10, 15, 20, 25, 30, 35, 40, 42। সুপ্রিয় শিক্ষার্থী বলো এটা কোন পজিশনে আছে, ছোট থেকে বড়? থ্যাংক ইউ সো মাচ। তাহলে ছোট থেকে বড়, অর্থাৎ এটাকে বলে ঊর্ধ্বক্রম বা ঊর্ধ্বমুখী। অথবা খেয়াল করো 42, 40, 35, 30, 25, 20, 15, 20। বলো এটা কোন পজিশনে আছে? বড় থেকে ছোট, তাই না? তাহলে এটা কি বলে? অর্ধক্রমে আছে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে বিন্যস্ত উপাত্ত হয় অর্ধ থাকবে অথবা ঊর্ধ্বক্রমে থাকবে, যে কোনো একটি ক্রমে থাকবে, এটাই হলে বিন্যস্ত উপাত্ত। আজকে টোটাল তোমার তথ্যপাত্রের মধ্যে এটাই বলবো আমি, এই আজকের লেকচারের প্রাণ বিন্যস্ত অর্থাৎ অবিন্যস্ত উপাত্ত, ঊর্ধ্বক্রমে, অর্ধক্রমে, আর হচ্ছে উপাত্ত। নেক্সট খেয়াল করো অবিন্যস্ত উপাত্ত। যদি তুমি বিন্যস্ত উপাত্ত চিনতে পারো তাহলে তো অবিন্যস্ত চিনতে তোমার কোনো প্রবলেম হবেই না। বিন্যস্ত মানে সাজানো, অবিন্যস্ত মানে সাজানো নয়, তার উল্টাটা। সংজ্ঞাটা দেখে নিই আমরা, যে উপাত্তগুলো কোনো ক্রমে সাজানো থাকে না তাদেরকে অবিন্যস্ত উপাত্ত বলে। কোনো ক্রমে মানে কি বলো? না ঊর্ধ্ব না অর্ধ, এটি কি বলছে? কোনো ক্রমেই সাজানো থাকবে না, সেটাই হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। তথা একটা এক্সাম্পল খেয়াল করো 30, 10, 35, 42, 15, 40, 25, 20। বলো এটা কোন ক্রমে আছে? ঊর্ধ্ব না অর্ধ? কোনো ক্রমেই নেই। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এগুলি হচ্ছে তোমার অবিন্যস্ত উপাত্ত। ছোট্ট শিক্ষার্থী, এতক্ষণ তোমরা বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত অবশ্যই চিনতে বা বুঝতে পেরেছ। আমাদের শিখন ফলে ছিল নাম্বার 2তে গড় ছিল। খেয়াল করে দাও, গড় ইংলিশ হচ্ছে মেন, তোমরা ইংলিশগুলো শিখে নেবে। এগুলো হচ্ছে কি ওয়ার্ড। উপাত্ত সময়ের সংখ্যাসূচক মানের সমষ্টিকে যদি উপাত্ত সময়ের সংখ্যা দিয়ে ভাগ করা হয় তবে গড় পাওয়া যায়। এই গড় সম্পর্কে তোমরা ক্লাস 5-এ কিছুটা হলে ধারণা পেয়েছো বা নিয়ে এসেছো। অর্থাৎ গড়ের ফর্মুলা হচ্ছে উপাত্ত সময়ের সমষ্টি ডিভাইডেড উপাত্ত সময়ের মোট সংখ্যা তথা সংখ্যা। মনে রাখতে হবে এগুলো হচ্ছে ফর্মুলা। টেন্স ইজ দ্য সোল অফ গ্রামার, সিমিলারলি ফর্মুলা ইজ দ্য সোল অফ ম্যাথামেটিক্স। তুমি যদি ফর্মুলা না জানো তুমি কখনোই ম্যাথ করতে পারবে না। তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রতিটি ফর্মুলা অ্যাট ফার্স্ট তোমাকে আয়ত্ত করতেই হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে গড়ের ফর্মুলাটা খেয়াল করে দাও। উপাত্ত সময়ের সমষ্টি ডিভাইডেড উপাত্ত সময়ের সংখ্যা। যদি প্রশ্ন করি তোমার ক্লাসে 7 জন শিক্ষার্থী আছে, এখন তাদের বয়সের গড় কত হবে, তুমি কি অ্যান্সার দিবে? 7 জন শিক্ষার্থীর বয়সের কি করবে? সমষ্টি, মানে যোগ করবা। যোগ করে কি করবে? 60 দ্বারা ভাগ দিবে, তাহলে কি পেয়ে যাবে? গড় পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, সুন্দর। নেক্সট আমরা একটা এক্সাম্পল দেখা এখানে দিয়েছি আরেকটি। 25 নম্বরের প্রতিযোগিতামূলক গণিত পরীক্ষায় 10 জনের প্রাপ্ত নম্বর, দেখো একটা সিকোয়েন্স দেওয়া আছে এখানে, নম্বরগুলো আমরা রিড আউট করছি না। প্রতিযোগিতায় প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো, সমাধান। তাহলে আমরা কি করব? সবগুলো সংখ্যাগুলোকে বা নম্বরগুলোকে বা উপাত্তগুলোকে আমরা কি করব? এক ফার্স্ট সমষ্টি তথা যোগ করব। সুপ্রিয় শিক্ষার্থী, সবগুলো যোগফল দেখো আমরা 170 পেয়েছি। আর মোট প্রতিযোগী ছিল আমরা এখানে কয়জন? 10 জন। থ্যাংক ইউ। তাহলে আমাদের একটু আমরা পিছনে যাই, যে গড়ের ফর্মুলাটা আমার কি ছিল? উপাত্ত সময়ের সমষ্টি ডিভাইডেড উপাত্ত সময়ের সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের উপাত্ত সমূহ তথা মোট নম্বর হচ্ছে 170, আর প্রতিযোগী মানে উপাত্ত হচ্ছে 10, তাহলে ডিভাইডেড করলে আমরা কত পেয়ে যাচ্ছি? 17। সুতরাং নির্ণয় গড় হচ্ছে 17। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী গড় সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। মধ্যক ছিল তোমাদের শিক্ষণফলে, মধ্যক তথা মিডল। প্রদত্ত উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে, সুপ্রিয় শিক্ষার্থী আমি আর ক্রমানুসারে ব্যাখ্যা করতে চাচ্ছি না, কারণ ইতিমধ্যে আমরা ব্যাখ্যা দিয়েছি। মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলিকে সমান 2 ভাগে ভাগ করে তাকে মধ্যক বলে বা মিডল বলে। উপাত্তের সংখ্যার উপর নির্ভর করে 2 ধরনের মধ্যক হয়ে থাকে। নাম্বার 1 উপাত্তের সংখ্যা বিজোড় হলে, নাম্বার 2 উপাত্তের সংখ্যা জোড় হলে। সুপ্রিয় শিক্ষার্থী, মধ্যক হবে 2 ধরনের।
সবকিছু ডিপেন্ড করবে উপাত্তের উপর নির্ভর করে। তোমরা যখন 8 9 10 যাবে সেখানে রিঅ্যারেঞ্জ সাজানো গুছানো কিছু উপাত্ত থাকবে, সেই মধ্যক একরকম, আর এই অবিন্যস্ত উপাত্ত বেলায় মধ্যক হবে দুই রকম, তথা একটা বিজোড় একটা। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা নেক্সট লিখি। উদাহরণটা খেয়াল করো, কিছু উপাত্ত বা সংখ্যাগুলো দেওয়া আছে, এগুলোর মধ্যক নির্ণয় করতে হবে। সমাধান: প্রদত্ত উপাত্তগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। আচ্ছা, ঊর্ধ্বক্রম তথা অধক্রম যে কোনো তুমি ক্রমে সাজাইতে পারো। আসলে সব কিছুরই জন্ম হয় ছোট থেকে বড়র দিকে। এই জন্য আমি বলবো তোমরা সবসময় ছোট থেকে বড় সাজাবে, তুমিও ছোট থেকে একদিন বড় হচ্ছ বা হবে। এই জন্য ছোট থেকে বড় সাজানোটা আমার কাছে মনে হয় সুন্দর, আর অধক্রম বলতে একটু অধমধ মনে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে খেয়াল করো, আমরা সাজিয়ে দিলাম কয়টি সংখ্যা? 7টি সংখ্যা। খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী, এন দিয়েছি। কেন এন দিয়েছি? তুমি এন কেন, যে কোনো অক্ষর প্রতীক দিতে পারো, ABCD XYZ, তোমার যা মনে চাই, ইটস ইউর উইশ, নো প্রবলেম। তো n = 7, তার মানে 7টি সংখ্যা আমরা এখানে পেয়েছি। সুতরাং মধ্যক হবে n+1/2 তম পদ। সুপ্রিয় শিক্ষার্থী, এই তম পদটা অবশ্যই লিখতে হবে, না লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে n হচ্ছে 7 তথা বিজোড় সংখ্যা। এই বিজোড় সংখ্যার মধ্যকের ফর্মুলা হচ্ছে এটা, মনে রাখতে হবে, n+1/2 তম পদ। তাহলে খেয়াল করো, n এর মান কত পেয়েছি আমরা? 7। 7 বসিয়ে দিচ্ছি, 7 + 1 ভাগ 2, 7 + 1 কত হচ্ছে 8, 8 ভাগ 2, তার মানে কত? 4, 4তম পদ। 4তম পদ, খেয়াল করো, 4তম পদ। তুমি যেদিক থেকে কল্পনা করে কেন, 1 2 3 4, আবার ডান থেকে বামে আসো, 1 2 3 4। বলো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কোনটাকে মাঝখানে পাচ্ছি? আমরা কিন্তু মাঝখানে পাচ্ছি, এটাকেই পাচ্ছি। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী, যদি বিজোড় হয় তাহলে মধ্য যে পদটা থাকবে সেটাই হবে আসলে নীল মধ্য। সুতরাং 8 তুমি বাম থেকে ডানে অথবা ডান থেকে বামে যাও, মাঝখানে কিন্তু 8কেই পাবে, অর্থাৎ 8কেই পাবে। সুতরাং মধ্যক হচ্ছে 8। সুপ্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে বিজোড়ের ফর্মুলা। আমরা এখন একটু জোর দেখে নেব। বিশেষ দ্রষ্টব্য দেখো, উপাত্তের সংখ্যা যদি বিজোড় হয় তবে মধ্যক হবে ক্রমানুসারে সাজানোর মধ্যম পদ, যেটা তোমাদেরকে আমি একটু আগে দেখেছি যে 8 ছিল মধ্যম পদ। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমার কতগুলো উপাত্ত বা যেটা দেওয়া আছে মধ্যক নির্ণয় করতে হবে। তো প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। আমরা সাজিয়েছি, দেখো ছোট থেকে বড় তথা ঊর্ধ্বক্রম। এখানে n = কত আছে? 8। দেখো 8টি সংখ্যা আছে, এখানে 8 লিখেছে। এখন জুড়ে 8 হচ্ছে একটা জোড় সংখ্যা, তাই সেই জুড়ের ফর্মুলা কিন্তু ডিফারেন্ট একটু হয়। খেয়াল করে সুপ্রিয় শিক্ষার্থী, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ হোল ডিভাইডেড 2, হোল ডিভাইডেড বলতে হবে সুপ্রিয় শিক্ষার্থী। তাহলে n এর মান কত? 8 বসিয়ে দাও, 8/2, 8/2 প্লাস 1। 8কে যদি আমরা 2 দ্বারা ওয়েস্ট করি 4 পাবো। তাহলে এখানে যদি আমরা 4 পাই, পরেরটা 1 যোগ হবে, অর্থাৎ 5 হবে। তাহলে 4তম পদ যোগ 5তম পদ। সুপ্রিয় শিক্ষার্থী, এখন খেয়াল করো, তোমাদের যখন পরীক্ষায় MCQ আসবে তথা মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে, তোমরা অল্প সময়ে কিভাবে অ্যান্সার করতে পারবে তার একটি বুদ্ধি আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি এই অঙ্কের মাধ্যমে। এখন 4তম এবং 5তম, তুমি এপাশ থেকে চিন্তা করো 4তম, 1 2 3 4। আবার এপাশ থেকে যদি চিন্তা করি আমরা, তাহলে এটা হচ্ছে 5তম। খেয়াল করো, এখন যদি আমি ডান থেকে বামে আসি, খেয়াল করো 1 2 3 4, তাহলে এটা হচ্ছে 4তম, এটা হচ্ছে 5তম। দেখো, তুমি বাম থেকে ডানে অথবা ডান থেকে বামে যেভাবে তুমি আসো না কেন, 4তম আর 5তম তুমি এই 8 আর 10কেই কিন্তু পাচ্ছ, অন্য কিছু পাওয়ার কোনো সুযোগ বা অপশন নেই। তাহলে দেখো 4তম পদ যোগ 5তম পদ, তাহলে 4তমতে আমার আছে কত? 8, আর 5তম কত আছে? 10। আবার এবার থেকে আসো, 4তম 10, 5তম 8, তাহলে 8 যোগ 10 ভাগ 2, 8 যোগ 10 18 ভাগ 2, তার মানে দ্যাট মিনস কত হচ্ছে? 9 হচ্ছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, যখন উপাত্তগুলো জোড় হবে তখন এই স্টাইলে এই ফর্মুলা ইউজ করে তোমাদেরকে মধ্য বের করতে হবে। তোমাদের কিন্তু ফর্মুলা মনে রাখতে হবে। টেন্স ইজ দ্য সোল অফ গ্রামার, সিমিলারলি ফর্মুলা ইজ দ্য সোল অফ ম্যাথমেটিক্স। এগুলা বাবা মায়ের নাম যেমন তোমরা মুখস্থ রাখো বা মনে রাখো, ঠিক ফর্মুলাগুলো এভাবে তোমাদেরকে মনে রাখতেই হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যেই মধ্যক সম্পর্কে অর্থাৎ দু ধরনের মধ্যক সম্পর্কে আমরা পরিচিতি লাভ করি। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের শিক্ষণ বলেছিল গড়, মধ্যক, প্রচুরক। প্রচুরক হচ্ছে ইংলিশে মোল। তাহলে প্রচুরক কি? প্রচুরক আমরা স্বাভাবিক অর্থে বুঝতে পারি প্রচুর মানে অনেক, হিউজ, এ লেটার। তাহলে প্রচুরক হলো প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে, উপাত্তগুলো দেওয়া থাকবে সেগুলোর মধ্যে যে সংখ্যা বা সংখ্যাগুলো সর্বাধিক বার থাকবে, সর্বাধিক বার যেগুলো থাকবে সেগুলো হচ্ছে প্রচুরক। আমি আবারও তোমাদের ক্লারিফাই করে দিচ্ছি, যে সংখ্যা বা সংখ্যাগুলো একটি সংখ্যা হতে পারে, একাধিক হতে পারে, সর্বাধিক বার ফার্স্ট টাইম থাকবে তোমাদের লোকাল। এই কি ওয়ার্ডসগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে একটা উদাহরণ খেয়াল করে, এখানে
দেখো অনেকগুলো সংখ্যা এখানে দেওয়া আছে, 95, 70, 55, 75, 90, 65, 70, 50, 90, 70, 95, 70। উপাত্তগুলোর প্রচুরক নির্ণয় করো। তাহলে তোমাদের সংজ্ঞাটা তথা ডেফিনেশন অবশ্যই তোমাদের মাথায় রাখতেই হবে, তা নাহলে তোমরা ভুল করে ফেলবে। আমি আবারও বলছি, প্রদত্ত উপাত্তগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এই কথাটি হচ্ছে তোমাদের কিন্তু আজকের এর লেকচারের জিস্ট বা কনসেপ্ট বা আসল জিনিস। তাহলে আমরা ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছি ঊর্ধ্বক্রমে। খেয়াল করো, এখানে 50 আছে একবার, 55 আছে একবার, 65 আছে একবার, 70 আছে 4 বার। বেকার পর ঠিক আছে, খেয়াল করো, 70 আছে 4 বার, 75 আছে একবার, 90 আছে 2 বার এবং 95 আছে 2 বার। সবচেয়ে বেশি সংখ্যক বার তাহলে কি আছে তোমরাই বলো। 70 আছে কয়বার? 4 বার। হাইস্ট সংখ্যক বার যে থাকবে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি প্রচুরকের সংজ্ঞায় বা ডেফিনেশনে যাই, তাহলে সর্বাধিক বার যে থাকবে সেই তো প্রচুরক। তাহলে 70 আছে 4 বার, সুতরাং নির্ণয় প্রচুরক হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী। এই যে বলেছিলাম যে সংখ্যা, তার মানে কোন সংখ্যা? 70। আমরা 70-এর ব্যাখ্যা দিতে পেরেছি। নেক্সট এক্সাম্পল আছে আমরা, দেখো এখানে আছে উপাত্তগুলোকে আমরা, এখানে দেখো 2 আছে 3 বার, আবার 3ও আছে 3 বার, আর বাকিরা একবার করে আছে। তাহলে 2 আছে 3 বার, 3 আছে 3 বার, 3 বার কিন্তু দুটি সংখ্যা আছে। আমি বলেছিলাম যে সংখ্যাগুলো দেখো, তাহলে এখানে প্রচুরক হবে 2 এবং 3। সুপ্রিয় শিক্ষার্থী, নেক্সট উদাহরণ দেখো, এত উপাত্তগুলো প্রচুরক নিয়ে নেব। এখানে প্রত্যেকটি উপাত্ত দেখো একবার করে আছে, সুতরাং একবার করে থাকলে প্রচুরক বা হাইস্ট বার কি আছে? কেউ নাই, সবাই তো একবার করে আছে, অতএব প্রচুরক হবে 1। এখানে কোনো প্রচুরক হবে না, মানে যেহেতু সবাই একবার করে আছে কোনো প্রচুরক হবে না। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা রেখাচিত্র তথা লাইন ডায়াগ্রাম দেখো একটু দেখেছি, রোটে আছে ওভার আর নিচে রোটে আছে রান, 1 থেকে 10 পর্যন্ত ওভার আছে এবং রান দেওয়া আছে প্রতিটা। এখন এই যে রেখাচিত্র কিভাবে আসবে দেখো, আমরা ভূমি বরাবর তথা এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘর পর পর একটা বিন্দুকে ওভার করেছি, আর ওয়াই অক্ষ বরাবর প্রতি 2 ঘর পর পর একটি ঘরকে আমরা রান ধরে রেখাচিত্রে অঙ্কন করেছি। যদি তুমি এটা যে কোনো ঘর বা 5 ঘর 10 ঘর 20 ঘর, ইটস ইউর ওয়েস, তুমি যত ঘর দেবা কোনো প্রবলেম, কোনো ভুল নাই, এই ধরার মধ্যে কোনো ভুল হবে না। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদের যেটা নিত্যদিনের সঙ্গী তথা বাড়ির কাছে সৃজনশীল কোনো একটি বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর 10 জন ছাত্রের গণিত বিষয় দেখো, তোমার নম্বর দেওয়া আছে, এগুলো অবশ্যই তোমরা হোমওয়ার্ক করে ফেলবে, কোশ্চেনগুলো দেখে নাও। কতে আছে ঊর্ধ্বক্রম মধ্যক্রমে সাজাও, খতে আছে নম্বরগুলো গড় প্রচুরক নির্ণয় করো এবং গতে আছে নম্বরগুলো মধ্যক নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থী, তবে অবশ্যই হোমওয়ার্কগুলো টিচারদের সাবজেক্টে দেখে নেবে এবং মূল্যায়ন করে নেবে। তোমাদের এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর যারা আজকে ক্লাসটি মিস করেছে তারা অবশ্যই মোহনা টেলিভিশনের ফেসবুক তথা অথবা ইউটিউব লিঙ্ক থেকে আজকে ক্লাসটি অবশ্যই তোমরা দেখে নেবে। সুপ্রিয় শিক্ষার্থী, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।